একটু আগে আমরা কালজয়ী গানের কথা বলছিলাম। আজকে এই সময়ে এসে আমি যদি চিন্তা করি বিগত 10-15 বছর, আমি একজন শ্রোতা হিসেবে কোনো গান আমার মনকে জয় করছে না, কালকে জয় করছে না। এটার কারণটা কি? সীমাবদ্ধতাটা কি? কোন জায়গায় সমস্যাটা কি? আপনার কি মনে হয়? সঙ্গীতের একজন কিংবদন্তি তুল্য মানুষ হিসেবে আপনার কাছে আমার এটি জানতে ইচ্ছে করছে। আমাদের সবসময় মনে রাখতে হবে এই যুগটার কথা। সঙ্গীত তো বা গান, বাদ্য যাই বলি না কেন, এ তো সমাজ বহির্ভূত কোনো জিনিস নয়। সমাজের সঙ্গে সঙ্গেই তার চলা, পথ চলা। জীবনের কথাই তো বলে গান, জীবন থেকেই তো নেয়া সব কিছু। এখন মানুষের জীবনের যে একটা মৌলিক পরিবর্তন ঘটে গেছে, সেটা আমাদের বুঝতে হবে। এখন কি কালজয়ী, যেটা বললে, কালজয়ী গানের কথা কেউ চিন্তা করে? কেউ কি ভাবে যে আমার গানটা বেঁচে থাকুক, সময়কে জয় করুক? এই কথা চিন্তা করে কি কেউ গান করে? আমার মনে হয় না। এখন যেই চিন্তাটি প্রথমেই মাথায় আসে, আমার এই গানটি কতটুকু জনপ্রিয় হবে বা হিট করবে, এইটাই মাথায় থাকে। তাৎক্ষণিক একটা চমক আনার চেষ্টা করা হয়। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, বিনোদনের সংজ্ঞা তখন একরকম ছিল, এখন অন্যরকম। বিনোদনের সংজ্ঞাটাই পাল্টে গেছে। তো এই যে জীবনের যে মৌলিক কতগুলো পরিবর্তন হয়ে গেছে, তার তার প্রভাব কিন্তু এই সব কিছুর উপরই পড়ছে। সঙ্গীতের উপরে পড়ছে, গানের উপরে পড়ছে। তাহলে কি আমরা সামগ্রিক বিচার বিশ্লেষণে বলতে পারি যে আমরা একটি সৃষ্টিহীন সময় পার করছি? যদি করে থাকি, এই সময়টি থেকে উত্তরণের উপায় কি আপনি কি মনে করেন? না, আমি কিন্তু মনে করি না যে সৃষ্টিহীন সময় পার করছি আমরা। এখন সৃষ্টি সম্পর্কে আমাদের যে ধারণা, আমি আগেও এটা বলেছি, সেই ধারণাটি পাল্টে গেছে। এখন আর কেউ চিন্তা করে না যে আমার এই এই একটা সৃষ্টি করলাম, একটা গান সৃষ্টি করলাম, এটা যুগের পর যুগ এটা চলতে থাকবে, এই চিন্তা কেউ করে না। এখন স্টার, আমি একটা গান করব, রাতারাতি আমাকে আকাশের তারার মতো হয়ে যেতে হবে। তো তারার স্থায়িত্ব কিন্তু বেশি না, তারা একদিন মরে যায়। তো তারা মরতে অনেক সময় লাগে, আর গানের তারা মরতে বেশি সময় লাগে। এই হলো ডিফারেন্সটা। জি জি জি। আজকে যে সঙ্গীত জীবনটি, এটি যখন শুরু হয়েছিল, তখন কি মনে হয়েছিল যে এরকম কিংবদন্তিতে পরিণত হবেন? না, এসবের কিছুই আমার মনে হয়নি। এবং ওই যে বলেছি আগেও, যে আমার এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষ বা কোনো একটা গন্তব্য স্থির করে নেইনি যে আমাকে এটা হতে হবে, এটা অর্জন করতে হবে, এখানে পৌঁছতেই হবে। এমন কোনো, অনেকের জীবনেই তাই থাকে। আমি আমার জীবনে তেমন কোনো ছিল না। আমি সহজভাবে চলেছি, জীবন আমাকে যেদিকে নিয়ে গেছে আমি সেদিকেই গিয়েছি। আজকে এই পর্যায়ে এসে জীবনের হিসেবের খাতাটি কেমন? জীবনে কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কখনো চিন্তাই করিনি আমি। প্রাপ্তি আমার, যদি কিছু এসে থাকে, হয়ে থাকে, তাহলে আমি খুব খুশি। যদি না হয়ে থাকে, তার জন্য আমি বসে বসে মাথার চুল ছিঁড়ব না। এটি হলো আমার নীতি জীবনের, যে যা সহজভাবে আসে তাই নেব। এর জন্য আমাকে গলদঘর্ম হয়ে ছুটতে হবে, আমি সেটাতে বিশ্বাস করি না। জীবনে এই পর্যায়ে আসবার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। প্রথমেই আমার যেটা মনে হয়, আমার স্ত্রীর কথা মনে হয়। কারণ আমি তো খুব অল্প বয়সে বিয়ে করেছি, প্রায় 24 বছর বয়সে, কর্মজীবনের শুরুতেই। তখন এই যে ব্যস্ততায় সব কিছু, তিনি যদি শক্ত হাতে পরিবারের হালটি না ধরতেন, তিনি যদি আমাকে সংসারের এ সমস্ত ঝুট ঝামেলা থেকে দূরে না রাখতেন, তাহলে পরে হয়তো আমি এতটুকু আসতে পারতাম না। আর আমার সন্তান সন্ততি মানুষ করতে আমাকে আজকের মতো বেগ পেতে হয়নি। তারা নিজের, আমি বলবো যে আমাদের একটা জেনেটিক একটা তাড়া ছিল লেখাপড়া শেখার প্রতি,
তারা একটানা লেখাপড়া করেছেন, নিজের জীবনে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন। আমাকে খুব বেশি একটা এর জন্য ছোটাছুটি করতে হয়নি। তো এই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর বাবা মা তারা উৎসাহ দেননি, কিন্তু নিরুৎসাহ কখনো করেননি। এবং এই পরিবারের বাইরে যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি, অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি, তাদের মধ্যে আমার একেবারেই স্কুল জীবনে যিনি আমাকে স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাকে কিছুদিন গান শিখিয়েছিলেন, তাকে আমি আমার প্রথম গুরু বলি, সুবল দাস। তারপর পরবর্তীকালে আব্দুল আহাদ, সমর দাস, আব্দুল লতিফ, এরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন গান শেখার ব্যাপারে। আর আমার বাংলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, তারা বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ গীতিকার দুজন, আবু হেনা মুস্তফা কামাল এবং ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। তারা আমার শিক্ষক ছিলেন, শুধু সাহিত্যের শিক্ষকই ছিলেন না, আমি বলবো তারা আমার বাংলা গানেরও শিক্ষক ছিলেন। তারা বাংলা গান সম্পর্কে আমাকে ধারণা দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ডক্টর আনিসুজ্জামান, রফিকুল ইসলাম, এদের সবার কাছ থেকে আমি সেই বিশ্ববিদ্যালয় জীবনে যদি উৎসাহ অনুপ্রেরণা না পেতাম, তাহলে কিন্তু এতটুকু আসা সম্ভব হতো না। তো এই যে আজকে যে একজন মহিরুহে পরিণত হয়েছেন, আমাদের একজন অগ্রজ অভিভাবক, এই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে আজকে যারা কাজ করছে বা কাজ করতে চাইছে, এই পথে হাঁটতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? একটি কথাই বলবো যে দেখো, আমাকে আমার আরেকজন গুরু বলেছিলেন একেবারে নিজে থেকে, যে দেখো, কোনোদিন সাফল্যের পেছনে ছুটবে না, নিজেকে প্রস্তুত করো, সাফল্য একদিন তোমার পেছনে ছুটবে। আমি এই কথাটি সবাইকে বলি, উপদেশ যদি তাহলে এইটি দিই যে অস্থির হয়েও না, তারকা হওয়ার চেষ্টা করো না, শেখো, তোমার কাজ তুমি করতে থাকো, ফল কি হবে সেটা চিন্তা করো না আগে ভাগে, ফল তোমার কাছে ধরা দেবে যদি তুমি নিজেকে উপযুক্ত করে তুলতে পারো, প্রস্তুত করে তুলতে পারো। এটি, এবং যা কিছুই করো, যখন তুমি একটি শিল্প চর্চা করছো, এটি মনে রাখতে হবে, তুমি শুধুমাত্র ওই ফুটবল খেলার, ক্রিকেট দেখার মতো বা ওই কুস্তির মতো কোনো বিনোদন এর কাজ করছো না, তুমি একটি শিল্প সৃষ্টি করছো, এই কথাটি মনে রাখবে। বাস এতটুকুই। সবার উপরে আমাদের সুন্দর এই বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, আজকে এই পর্যায়ে এসে আমাদের এই দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনার যদি কোনো সুপারিশ থেকে থাকে? না, সুপারিশ করার মতো এত বিজ্ঞ আমি নই, তবে দেশটাকে আমি সত্যি খুব অন্তর দিয়ে ভালোবাসি, কারণ এটা আমার জন্মভূমি। এখানে এর আবহাওয়ায়, এর হাওয়ায়, জল হাওয়ায় আমি মানুষ হয়েছি। এটা তো, এই দেশ তো মায়ের মতো লালন করেছে আমাকে। তো সেই জন্য দেশকে আমি ভালোবাসি। গানে, কাব্যে বলা হয় সোনার বাংলা, আমরা মনে করি গান না, গান নয়, কিন্তু এই বাংলা কিন্তু সোনার বাংলা। এই বাংলার মাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দর্শক শ্রোতা, তাদেরকে ধন্যবাদ, এবং বিটিভিকে ধন্যবাদ, তথা সারা দেশের মানুষ যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, তাদের এই ভালোবাসা, শ্রদ্ধার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমরা বিদায়